নমস্কার বন্ধুগণ, লেটেক এবং বিমার দ্বারা প্রেজেন্টেশন তৈরি করা সংক্রান্ত এই স্পোকেন টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি স্ক্রিনের বিন্যাস বর্ণনা করব। এখানে সোর্স ফাইলটি দেখা যাচ্ছে। এখানে আমি পিডিফ্লেটেক্স কমান্ড দ্বারা কম্পাইলেশন করব এবং স্ক্রিনের এই অংশে আউটপুট দেখা যাবে। আগে এটি দেখে নেওয়া যাক। এর আলোচনা আমরা একটু পরেই করব। প্রথম স্লাইডের সোর্স এখানে দেখা যাচ্ছে। বেগিন ফ্রেম, এন্ড ফ্রেম এবং টাইটেল পেজ। টাইটেল পেজটি টাইটেল, অথর এবং ডেট এর দ্বারা তৈরি করা হয়েছে। আমরা এখানে বিমার ডকুমেন্ট ক্লাস ব্যবহার করছি। এখানে ডকুমেন্টটি শুরু করা হয়েছে। এটি হল প্রথম স্লাইড। এবার দ্বিতীয় স্লাইডে যাওয়া যাক। এখানে আউটলাইন দেখা যাচ্ছে। এটিকে কিভাবে তৈরি করা হয়েছে? বেগিন ফ্রেম এবং এন্ড ফ্রেম কমান্ডের দ্বারা একটি স্লাইড তৈরি করা হয়। এখানে ফ্রেম টাইটেল হল আউটলাইন। এরপর সাধারণ আইটেমাইজ কমান্ড ব্যবহার করা হয়েছে। এবার তৃতীয় স্লাইডে যাওয়া যাক। এখানে লেটেক সংক্রান্ত অন্যান্য স্পোকেন টিউটোরিয়ালগুলির কথা বলা হয়েছে। এই ওয়েবসাইটে লেটেক এর অনেকগুলি স্পোকেন টিউটোরিয়াল উপলব্ধ আছে। আপনি যদি লেটেক নিয়ে স্বচ্ছন্দ না হন, তাহলে আপনি ওই টিউটোরিয়ালগুলির সাহায্য নিতে পারেন। এই টিউটোরিয়ালগুলিতে লেটেক কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। এটি উইন্ডোজ এ লেটেক ইনস্টল এবং রান করার পদ্ধতি বর্ণনা করে। আশা করি আমরা fosseeআইএন এর মাধ্যমে আরো পার্মানেন্ট লিংক দিতে পারব। তাহলে আমরা এই স্লাইডের শেষে এসে গেছি। এটি এই স্লাইডের সোর্স। আমরা এখন ডকুমেন্টের শেষেও এসে গেছি। এখন আমি আপনাদের দেখাবো বিমার এর আরো অন্যান্য বৈশিষ্ট্যর দ্বারা কিভাবে এই ডকুমেন্টটিকে আরো সমৃদ্ধ করে তোলা যায়। এবার এই ফাইলটির শুরুতে ফিরে আসা যাক। এরপর এই ডকুমেন্টটিকে উন্নত করার জন্য আমরা যা পরিবর্তন করব সেগুলির সবটি এখানে করা হবে। আমি প্রত্যেকবার একটি করে যোগ করব এবং সেটি বর্ণনা করব। বিমার থিম স্প্লিট কমান্ডটি যোগ করলে কি হয় তা দেখে নেওয়া যাক। এটিকে কাট করা যাক। এখানে ফিরে আসা যাক। সেভ করা যাক। এবার পিডিফ্লেটেক্স বিমার লিখে এটিকে কম্পাইল করা যাক। এটি ক্লিক করা যাক। দেখুন এখানে এবং এখানেও কিছু ব্যানার তৈরি হয়ে গেছে। এই ব্যানার এখানেও দেখা যাচ্ছে। এবার আমরা ডকুমেন্টে এই প্যাকেজটি যোগ করব। বিমার থিম শ্যাডো এই প্যাকেজটি যোগ করা যাক। এখান থেকে কাট করে এখানে পেস্ট করা যাক। লক্ষ্য করুন এই সবগুলি ডকুমেন্ট কমান্ডের উপরে পেস্ট করা হয়েছে। এবার এটি কম্পাইল করা যাক। ঠিক আছে, তাহলে দেখা যাক এটি ক্লিক করলে কি হয়। এটি বড় হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে রঙেরও পরিবর্তন হয়েছে। বিমার থিম শ্যাডো এই প্যাকেজটির দ্বারা এই পরিবর্তনটি হয়েছে। এই প্রকার আরো অনেক প্যাকেজ আছে। আমি এখন অন্যান্য কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এই আলোচনার শেষে আমরা কিছু ভবিষ্যৎ পাঠ্যর কথা উল্লেখ করব। আউটলাইন এর রেফারেন্স ফর ফার্দার রিডিং থেকেই আপনি এটি বুঝতে পারছেন। আলোচনার আউটলাইনটি এই প্রকার। আমরা টাইটেল পেজ, অথর নেম, কলর, লোগো ইত্যাদি নিয়ে আলোচনা করব। অল্প কিছু অ্যানিমেশন যা আপনি প্রেজেন্টেশন দেবার সময় ব্যবহার করতে পারেন, টু কলাম্ন ফরম্যাট, ফিগার ও টেবল, সমীকরণ, ভার্বাটিম ইত্যাদি নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তাহলে আবার শুরুতে ফিরে আসা যাক। পরবর্তী আলোচনার বিষয় হল লোগো। এখান থেকে লোগো কাট করে এখানে পেস্ট করা যাক। এক্ষেত্রেও লোগোটি বেগিন ডকুমেন্ট কমান্ডের পূর্বেই পেস্ট করা হল। দেখা যাক এই লোগোটিকে কেমন দেখতে।
iitblogoপিডিএফ ফাইলটিকে ওপেন করে দেখা যাক। আমি এখানেও এই একই ফাইলের নাম ব্যবহার করেছি। আমি এই লোগোটির কথাই বলছিলাম। এই লোগো কমান্ডের দ্বারা বোঝানো হয়েছে এই লোগোটির উচ্চতা ১ সেন্টিমিটার এবং এটিকে এই কোণে অন্তর্ভুক্ত করা হবে। দেখা যাক এটি কেমন দেখতে লাগে। এটি ক্লিক করা যাক। আপনি দেখতে পাচ্ছেন আইআইটিবি লোগো এখানে দেখা যাচ্ছে। এখন থেকে প্রত্যেক পেজেই এই লোগোটি দেখা যাবে। এরপর আমরা এই কমান্ডটি যোগ করব। প্রেজেন্টেশনের জন্য অনেক সময় সব অক্ষরগুলি বোল্ড করার প্রয়োজন হয়। সেইজন্য আমি এই কমান্ডটি অন্তর্ভুক্ত করব। এখানে আসা যাক। এটি কাট করা যাক। এখানে পেস্ট করা যাক। লক্ষ্য করুন এটিকে বেগিন ডকুমেন্ট কমান্ডের নিচে অন্তর্ভুক্ত করা হল। সেভ করা যাক। কম্পাইল করা যাক। দেখুন এখন এখানে ক্লিক করলেই সম্পূর্ণ অক্ষরগুলি বোল্ড হয়ে যাবে। দেখুন এগুলিও বোল্ড হয়ে গেছে। ঠিক আছে। এখন আমরা এই লেখাগুলিকে আরো সুন্দরভাবে উপস্থিত করব। উদাহরণস্বরূপ এখানে অনেক বেশি তথ্য দেখা যাচ্ছে। এখানে শিরোনামটি দেখা যাচ্ছে। এখানে লেখক সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে। কিন্তু এখানে অনেক বেশি তথ্য আছে। কোনো ক্ষেত্রে আমরা ছোট শিরোনামও দেখতে চাইতে পারি। উদাহরণস্বরূপ এখানে স্পেসটি পর্যাপ্ত নয়। এবার আমরা এটি ব্যবহারের দ্বারা এই সমস্যার সমাধান করব। দেখুন এখানে রানিং টাইটেল দেখা যাচ্ছে। এটিকে কাট করা যাক। এটির টাইটেল কমান্ডের পরে অর্থাৎ টাইটেল কমান্ড এবং প্রকৃত টাইটেল এর মাঝে আসা উচিত। লক্ষ্য করুন আমি সবকিছুই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে পেস্ট করছি। এবার এটিকে সেভ করে রান করা যাক। প্রত্যেকবারের মতো এবার এটিকে ক্লিক করা যাক। দেখুন এখন শিরোনামটি পরিবর্তিত হয়ে গেছে। শুধুমাত্র নিচের অংশটিই দেখা যাচ্ছে কারণ ওই অংশটিই আমি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিয়েছিলাম। প্রেজেন্টেশন ইউজিং লেটেক্স এন্ড বিমার। এরপর আছে h স্পেস হাফ সেন্টিমিটার যার দ্বারা এই স্পেসটি তৈরি করা হয়েছে। তারপরে পৃষ্ঠার নম্বর দেখা যাচ্ছে। এটি ১ বাই ৩, এটি ২ বাই ৩ এবং এটি ৩ বাই ৩। এটি ইনসার্ট ফ্রেম নাম্বার ভাগ ইনসার্ট টোটাল ফ্রেম নাম্বার কমান্ড দ্বারা করা হয়েছে। এখন আমি এই একই জিনিস লেখকের নামের ক্ষেত্রেও করব। এখানে আসা যাক। এটি কাট করা যাক। লেখকের নামের পরে এটিকে পেস্ট করা যাক। এবার সেভ করে কম্পাইল করা যাক। ক্লিক করলে এখানে কন্নন মৌদগল্য দেখা যাচ্ছে। এই অংশটিই আমি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিয়েছি। এখন এটি প্রতি পৃষ্ঠায় দেখা যাবে। এখন পরবর্তী আলোচনায় যাওয়া যাক এবং সমীকরণ অন্তর্ভুক্ত করার পদ্ধতি জেনে নেওয়া যাক। এই পুরো লেখাটিই একটি সম্পূর্ণ ফ্রেম। তাহলে এই সম্পূর্ণটিকেই কাট করা যাক। এখানে ফিরে আসলাম। এবার ডকুমেন্টের শেষে যাওয়া যাক। সেভ করা যাক। এখন একটি সম্পূর্ণ নতুন স্লাইড তৈরি হয়েছে। দেখে নেওয়া যাক সেটি কেমন দেখতে লাগে। এখান থেকে ফ্রেমের শুরু হয়েছে। এবার কম্পাইল করা যাক। দেখুন এখন ডকুমেন্টের ৪টি পৃষ্ঠা আছে।
যদিও এখানে দেখা যাচ্ছে ৩টি পৃষ্ঠা আছে। আরেকবার কম্পাইল করে ক্লিক করলে এখন এখানে ৪ দেখা যাচ্ছে। এই স্লাইডে সমীকরণ লেখা আছে। এই টিউটোরিয়ালে আমি সমীকরণ লেখার পদ্ধতি আলোচনা করব না। পূর্ববর্তী টিউটোরিয়ালে সমীকরণ তৈরি করার পদ্ধতি বর্ণনা করা আছে। এখানে আমি ওই লেটেক ডকুমেন্ট এ গেছি এবং ওখান থেকে এটি কাট করে এনে এখানে পেস্ট করেছি। এবং অবশ্যই আমি এখান থেকে সমীকরণের নম্বরগুলি সরিয়ে দিয়েছি, কারণ একটি স্লাইডে সমীকরণের নম্বর দেওয়া অর্থহীন। কিছু ক্ষেত্রে বিভিন্ন রঙের দ্বারা কোনো লেখাকে আলাদাভাবে চিহ্নিত করা দরকারী হতে পারে। উদাহরণস্বরূপ, আমি যদি এটি নীল রঙের করতে চাই, তাহলে আমাকে প্রথমে এখানে আসতে হবে, কলর ব্লু এই কমান্ডটি লেখা যাক। এটি বন্ধ করা যাক। সেভ করে কম্পাইল করা যাক। এটি ক্লিক করা হল। দেখুন এটি এখন নীল রঙের দেখাচ্ছে। তাহলে আপনি কোনো সমীকরণের বিষয়ে রেফার বা উল্লেখ করার সময় সমীকরণের নম্বর না ব্যবহার করে বলতে পারেন নীল রঙের সমীকরণের বিষয়ে আলোচনা করা হচ্ছে, অথবা ভরের ভারসাম্য বিষয়ক সমীকরণটি দেখুন। আপনি কোনো আলোচনায় অবশ্যই এটিকে এমন কোনো পদ্ধতিতে রেফার করতে চাইবেন যেভাবে লোকের সেটি মনে থাকে। এরপর আমরা অ্যানিমেশন অন্তর্ভুক্ত করব, যেটি তথ্যকে একটি বিষয়ের পরে অপর বিষয় এইভাবে আলোচনা করতে সাহায্য করে। তাহলে এখন এটিকে সিলেক্ট করে কাট করা যাক। এখানে পেস্ট করা যাক। প্রথমে কম্পাইল করা যাক এবং দেখা যাক এটি দেখতে কেমন লাগছে। এটি পত্র লেখা সংক্রান্ত টিউটোরিয়াল থেকে নেওয়া হয়েছে। এই তথ্যটি ওই টিউটোরিয়ালেও আছে। একমাত্র পরিবর্তন হল এই যে এখানে বেগিন এনুমেরেট এবং এন্ড এনুমেরেট এর মধ্যে আইটেম প্লাস মাইনাস অ্যালার্ট ব্যবহার করা হয়েছে। দেখা যাক এর ফলে ডকুমেন্টের কি পরিবর্তন হয়। আমি এখানে পজ কমান্ড ব্যবহার করেছি। যেখানে এই পজ কমান্ডটি থাকে সেখানেই এটি বন্ধ হয়। তারপর বেগিন এনুমেরেট শুরু হয়। তাহলে আগে যাওয়া যাক। পরবর্তী পৃষ্ঠাগুলিতে যাওয়া যাক। আপনি দেখতে পাচ্ছেন সাম্প্রতিকতম তথ্যটি লাল রঙে দেখা যাচ্ছে। বাকি সব লেখা কালো রঙের। আমি এখন ডকুমেন্টের শেষে এসে গেছি। তাহলে আমরা অ্যানিমেশন করার একটি সহজ পদ্ধতি জেনে নিয়েছি, যার দ্বারা আপনি একটি সময়ে অল্প তথ্য প্রেজেন্ট করতে পারবেন। এরপর আমরা অ্যালার্টেড কলর টি নীল রঙের করব। যেমন এখানে এটির রং লাল। এটিকেই অ্যালার্টেড কলর বলা হয়ে থাকে। আমি এই অ্যালার্টেড কলর টি নীল রঙের করতে চাই, যাতে আমি পূর্বে যে রং ব্যবহার করেছিলাম এর সঙ্গে এটির সামঞ্জস্য থাকে। তাহলে এখানে এসে এটি কাট করা যাক। এবার এটি ডকুমেন্ট শুরুর আগে, অর্থাৎ বেগিন ডকুমেন্ট কমান্ড এর আগে লেখা যাক। এটি কম্পাইল করা যাক। এখন এটি ক্লিক করলে দেখা যাচ্ছে অ্যালার্টেড কলর টি নীল রঙের হয়ে গেছে। সেট বিমার কলর অ্যালার্টেড টেক্সট কমান্ড এর মাধ্যমে এটি করা যায়। এফজি ইকুয়ালস ব্লু, অর্থাৎ ফোরগ্রাউন্ড এর রং নীল সেট করা হয়েছে। এরপর আমরা দেখব যে সমগ্র ডকুমেন্টের রং কত সহজে পরিবর্তন করা যায়। তাহলে এখানে আসা যাক। স্লাশ ডকুমেন্ট ক্লাস এর পরে এবং বিমার শুরু হবার আগে ব্রাউন লেখা হল। এবার সেভ করে কম্পাইল করা হল। দেখুন এখন এটি বাদামি হয়ে গেছে। খুব অল্প পরিশ্রমেই এটি করা গেছে।
এবার এটি পূর্বের রং অর্থাৎ নীলে ফিরিয়ে আনা যাক। এর ডিফল্ট রংই হল নীল, তাই এর জন্য কিছু লেখার প্রয়োজন হয় না। এখন এটি আবার নীল হয়ে গেছে। এবার এখানে আসা যাক এবং এটিকে ডিলিট করা যাক। এখন আমি ফিগার অন্তর্ভুক্ত করব। এটি কাট করা যাক। এখানে আসা যাক। এর শেষে যাওয়া হল। এবার কম্পাইল করা যাক। এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। এই পৃষ্ঠায় ফিগার এর উদাহরণ দেওয়া আছে। ফিগার অন্তর্ভুক্ত করার গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি পরবর্তী আলোচনার মাধ্যমে জেনে নেওয়া যাক। এটি কাট করা যাক এবং এখানে পেস্ট করা যাক। এবার কম্পাইল করা হল। তাহলে এখন এটি দেখা যাচ্ছে। হিন্টস ফর ইনক্লুডিং ফিগার্স। এবার সোর্স ফাইলে যেখানে এই ফিগারটি তৈরি করা হয়েছে সেখানে যাওয়া যাক। তাহলে নির্দেশিকাগুলি কি? প্রেজেন্টেশন এ ফ্লোটেড এনভাইরনমেন্টস এর ব্যবহার করবেন না। উদাহরণস্বরূপ লেটেক্স ডকুমেন্ট এ যেমন বেগিন ফিগার, এন্ড ফিগার কমান্ডগুলি ব্যবহার করা হয় সেগুলি এখানে ব্যবহার করা যায় না। লেটেক্ এ কিভাবে ফিগার অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়ে আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনি টেবিল এবং ফিগার সংক্রান্ত টিউটোরিয়ালটির সাহায্য নিতে পারেন। ইনক্লুড গ্রাফিক্স কমান্ড সরাসরি ব্যবহার করুন। যেমন এখানে ইনক্লুড গ্রাফিক্স কমান্ডটি দেখা যাচ্ছে এবং একটি লাইনের সম্পূর্ণ প্রশস্তি ব্যবহার করা হয়েছে। এখানে ফাইলটি হল আইআইটিবি। একটি বিষয় অবশ্যই উল্লেখ করা উচিত যে বিমার এ কোনো প্যাকেজ ব্যবহারের জন্য সেটিকে আলাদাভাবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয় না, কারণ বিমার এ স্বাভাবিকভাবেই সব প্যাকেজ অন্তর্ভুক্ত থাকে। এখানে এই সম্পূর্ণ লেখাটিকে সেন্টার এনভাইরনমেন্ট এর মধ্যে রাখা হয়েছে। ক্যাপশন, ফিগার এর নম্বর ইত্যাদি যোগ করবেন না। প্রেজেন্টেশন এর শ্রোতা বা দর্শকরা কখনোই এই নম্বরগুলি মনে রাখবেন না। যদি আপনি পূর্বে দেখানো কোনো ফিগার পুনরায় রেফার করতে চান সেটি তাহলে আবার দেখান। একটি স্লাইড বানাতে কোনো অসুবিধা নেই। পূর্বে দেখানো স্লাইড এর একটি কপি করুন এবং সেটি দেখান। এখানেই ফিগার বিষয়ক নির্দেশিকার সমাপ্তি হল। এখন দেখা যাক কিভাবে টু কলাম এনভাইরনমেন্ট অন্তর্ভুক্ত করা যায়। এখানে আসা যাক। এটিকে কাট করা যাক। এবার এই ডকুমেন্টের শেষে যাওয়া যাক। সেভ করা যাক। এটি আরো সহজ করে বোঝার জন্য আগে এটিকে সরিয়ে দেওয়া হল। তাহলে এবার আমি আপনাদের সম্পূর্ণ তথ্যের কিছু অংশ আগে দেখাবো। এবার কম্পাইল করে দেখা যাক কি হয়। দেখুন এখন দুটি কলাম বা শ্রেণী দেখা যাচ্ছে। এটি সেভ করা হয়নি, তাই এখানে স্টার স্টার দেখা যাচ্ছে। তাহলে প্রথম এটি সেভ করা যাক। সেভ না করে কম্পাইল করলে এই সমস্যাটি দেখা যায়। পিডিএফ ফাইলটি সোর্স ফাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। তাহলে এবার এটিকে কম্পাইল করা যাক। এখানে আসা যাক। এখন এই পিডিএফ ফাইলটি সোর্স ফাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি সেন্টার করা যাক। তাহলে ফ্রেম এর শিরোনাম টু কলাম্নস
এবং মিনি পেজ কমান্ডটি ব্যবহার করা হয়েছে, সেন্টার করা হয়েছে এবং সম্পূর্ণ টেক্সটের প্রশস্তি এর ৪৫% ব্যবহার করা হয়েছে। বেগিন এনুমেরেট, এরপর এই দুটি, তারপর এন্ড এনুমেরেট। পূর্বের মত এখানেও অ্যালার্টিং ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই দুটি লক্ষ্য করুন। এখানেই ডকুমেন্টের সমাপ্তি। এখন এর শেষে যা কিছু ছিল সব এখানে যোগ করা যাক। এখানে আগের মিনি পেজটি শেষ হয়েছে। এবার আরেকটি নতুন মিনি পেজ তৈরি করা যাক এবং তাতে আইআইটিবি ফাইলটি অন্তর্ভুক্ত করা যাক। এই ফাইলটি আপনি আগেও দেখেছেন। এই মিনি পেজটিও ৪৫% সাইজের। তাহলে প্রথমে এটিকে সেভ করে কম্পাইল করা যাক। এটিতে ক্লিক করা হল। এখন এটি দেখা যাচ্ছে, কিন্তু এটিতে একটি ছোট সমস্যা আছে। এই পেজে গেলে প্রথম আইটেম এবং ফিগার দুটিই দেখা যাচ্ছে, যদিও সোর্স ফাইল অনুযায়ী ফিগারটি পরেই আছে। এর কারণ হল লেটেক কে ফিগারটি পরে দেখানোর কথা কোথাও নির্দেশ দেওয়া হয়নি। লেটেক এটি স্বয়ংক্রিয়ভাবেই করেছে। উদাহরণস্বরূপ আমরা যদি এটিকে এই আইটেম এর মধ্যে রাখি, তাহলে এর দ্বারা বোঝানো হবে আগে এটি দেখানো হোক এবং তারপরে ওটি। কিন্তু আমরা কোথাওই বলিনি এটিকে পরে দেখানোর কথা। আপনাকে এই বিষয়গুলির ব্যাপারে সতর্ক থাকতে হবে। পজ ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যায়। এটি সেভ করে কম্পাইল করা যাক। এখন এটি ঠিকভাবে দেখা যাচ্ছে। সমস্যাটি দূর হয়ে গেছে। প্রথমটি, দ্বিতীয়টি, আর একবার। এখানে একবার পজ হয়। দেখুন এখন সমস্যাটি দূর হয়ে গেছে। এবার এখানে আসা যাক। এখন পরবর্তী আলোচনার বিষয় হল টেবিল। এটিকে কপি করা যাক। এখানে আসা যাক। সেভ করে কম্পাইল করা যাক। দেখুন এখন টেবিলটি দেখা যাচ্ছে। টেবিল তৈরি করার পদ্ধতি আমি এখানে বর্ণনা করব না। সেটি টেবিল সংক্রান্ত স্পোকেন টিউটোরিয়াল এ বর্ণনা করা আছে। এখন আমরা এটি ওখান থেকে কাট করে এখানে পেস্ট করেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন। ফ্রেমের শুরুতে ফিরে আসা যাক। দেখুন সেন্টার এনভাইরনমেন্ট এর মধ্যে বেগিন ট্যাবুলার এবং এন্ড ট্যাবুলার কমান্ডগুলি আছে। তাহলে টেবিল অন্তর্ভুক্ত করার বিষয়ে নির্দেশিকাগুলি জেনে নেওয়া যাক। এগুলি ফিগার সংক্রান্ত নির্দেশিকার মতই। তাহলে সেগুলি দেখে নেওয়া যাক। এখানে নির্দেশিকাগুলি দেখা যাচ্ছে। কম্পাইল করা যাক এবং এটি দেখে নেওয়া যাক। প্রেজেন্টেশন এ ফ্লোটেড এনভাইরনমেন্ট ব্যবহার করবেন না। টেবিল সংক্রান্ত স্পোকেন টিউটোরিয়াল এ আমরা টেবল এনভাইরনমেন্ট এর মধ্যে ট্যাবুলার ব্যবহার করেছিলাম। টেবল এনভাইরনমেন্ট একটি ফ্লোটেড এনভাইরনমেন্ট, তাই এটিকে এখানে অন্তর্ভুক্ত করবেন না। ট্যাবুলার সরাসরি অন্তর্গত করুন। এখানে এটিকে সেন্টার এনভাইরনমেন্ট এর মধ্যে রাখা হয়েছে। ক্যাপশন, টেবিলের নম্বর ইত্যাদি লিখবেন না। প্রয়োজন হলে আরেকটি কপি বানিয়ে নেবেন। এখন অ্যানিমেশন এর পদ্ধতি বিষয়ে আলোচনা করা যাক। যেমন এই স্লাইড এ কোনো লেখাই আলাদা রঙের সাহায্যে বিশেষভাবে দেখানো হচ্ছে না। মনে করে দেখুন আগে আমরা অ্যালার্টিং এর জন্য নীল রঙের ব্যবহার করেছিলাম। এটি কেন হল? এর কারণ হল এই যে এখানে অন্য এনভাইরনমেন্ট ব্যবহার করা হয়েছে। বেগিন আইটেমাইজ, এন্ড আইটেমাইজ, তার মধ্যে আমরা লিখেছিলাম আইটেম প্লাস মাইনাস। মনে করে দেখুন
পূর্বে অ্যালার্ট শব্দটি ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখন আর ওটি ব্যবহার করা হচ্ছে না। এর জন্যই এখন সব লেখাই কালো রঙে দেখা যাচ্ছে। এটি অ্যানিমেশন করার সহজতর উপায়। আপনি যেকোনো একটি করতে পারেন। আমি এটি এখানে লিখে রেখেছি, শো ডিফারেন্ট অ্যানিমেশনস ইন থে প্রিভিয়াস স্লাইড। এটিকে হ্যান্ডআউট এ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ এখানে যা আছে সেটিকে যদি আপনি ছাপাতে চান তাহলে সেটি ২৪ পৃষ্ঠার হবে। যদিও ডকুমেন্টটি মাত্র ১০ পৃষ্ঠার। ডকুমেন্টে মাত্র ১০টি আলাদা ফ্রেম থাকলেও ২৪টি পৃষ্ঠা আছে। তাই এটি প্রিন্ট আউট বা ছাপাতে হলে ২৪ পাতা লাগবে। এই সমস্যার সমাধানের জন্য এখানে হ্যান্ডআউট নামে একটি সুইচ ব্যবহার করা যেতে পারে। এটিকে কম্পাইল করা হল। এখন এটিতে মাত্র ১০টি পৃষ্ঠা আছে। পুনরায় কম্পাইল করা যাক। এখন এটিতে আর অ্যানিমেশন নেই। এর পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠা, পরের পৃষ্ঠাগুলি দেখে নেওয়া যাক। যদি আপনি রং পরিবর্তন করতে চান তাহলে এখানে আবার ব্রাউন বা বাদামি লিখতে হবে। ডকুমেন্টের পরিবর্তনটি লক্ষ্য করুন। এখানে সবকটি প্যারামিটার কমা দিয়ে যোগ করা যেতে পারে। তাহলে এটিকে আবার নীল রঙের করে দেওয়া যাক। কম্পাইল করা হল। কখনো আপনাকে ভারবাটিম এনভাইরনমেন্ট অন্তর্ভুক্ত করতে হতে পারে। এই উদাহরণের সাহায্যে ব্যাপারটি বুঝে নেওয়া যাক। এটি কাট করা হল। এখানে আসা যাক। শেষে যাওয়া যাক। সেভ করা হল। এখানে ভারবাটিম শুরু হচ্ছে। এখানে ভারবাটিম তৈরী করা হয়েছে। এখানে সাইল্যাব কমান্ড এর উদাহরণের দ্বারা এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আমি এগুলি নীল রঙের করে দিয়েছি। এর জন্য আপনাকে আলাদাভাবে একটিই কাজ করতে হবে। বেগিন ফ্রেম এর পরে স্কোয়ারে ব্র্যাকেট এ ফ্রাজাইল লিখতে হবে। এটি না করলে সমস্যা হবে। দেখা যাক ঠিক কি সমস্যা হয়। এটিকে ডিলিট করা যাক। এবার সেভ করে কম্পাইল করা যাক। এটি অভিযোগ জানাচ্ছে যে সোর্স ফাইলটি সম্পূর্ণ সঠিক নয়। এবার আবার ফ্রাজাইল শব্দটি যোগ করা যাক। সেভ করা যাক। এবার কম্পাইলেশন থেকে বাইরে আসা যাক। পুনরায় কম্পাইল করা হল। এখন এটি সঠিকভাবে দেখা যাচ্ছে। বিমার ক্লাসে অনেক তথ্য থাকে। তাহলে আপনি অন্যান্য বিষয়গুলি সম্পর্কে জানবেন কিভাবে? এখানে কিছু তথ্য আছে। নিচে যাওয়া যাক। প্রকৃতপক্ষে এই স্লাইড থেকে আপনি জানতে পারবেন যে অন্যান্য তথ্যগুলি কোথা থেকে পাওয়া যাবে। এটি কম্পাইল করার পর আমরা স্লাইড থেকে সেগুলি দেখে নেব। বিমার বিষয়ে তথ্যের প্রধান উৎস হল beamer user guideপিডিএফ। আমি এটি এখান থেকে পেয়েছিলাম। কিন্তু বিমার ক্লাসের লেখক এটিকে বিমার প্রজেক্ট এর ওয়েবসাইট এও রেখেছেন। এটি নিয়ে আমি অল্প আলোচনা করব। আমি এটিকে আগেই ডাউনলোড করে রেখেছি। এটি পূর্বে উল্লিখিত সাইট টিতেই আছে। উদাহরণস্বরূপ এটি একটি ২২৪ পৃষ্ঠার ডকুমেন্ট। এটি খুবই বড় ডকুমেন্ট। এখন এই তথ্যটিকে কিভাবে সরাসরি ব্যবহার করা যায় তা দেখে নেওয়া যাক। তাহলে এখানে আসা যাক। সর্বপ্রথম পৃষ্ঠায় সাধারণ স্লাইড কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে লেখক বর্ণনা দিয়েছেন এবং তিনি সোর্স টিও এখানে দিয়েছেন।
এটি কপি করা যাক, এটিকে মিনিমাইজ করা যাক। এবার এই ডকুমেন্টের নিচে যাওয়া যাক। এবার পেস্ট করা হল। সেভ করে কম্পাইল করা যাক। এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। দেখুন আপনি ওখানে যা দেখেছিলেন সেটি এখন এখানে দেখতে পাচ্ছেন। এখানে লেখক থিওরেম এনভাইরনমেন্ট ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ এখানে বেগিন থিওরেম এবং এন্ড থিওরেম দেখা যাচ্ছে। এখানে ফ্রেমের সাবটাইটেল বা উপশিরোনাম ব্যবহার করা হয়েছে। এখানে বেগিন প্রুফ এবং এন্ড প্রুফ কমান্ড দুটি দেখা যাচ্ছে। প্রুফ বলা হলে এখানে আরেকটি উইন্ডো খুলে যায়। এর নাম প্রুফ ডট। এইভাবেই এই এনভাইরনমেন্টটিকে ব্যবহার করা যেতে পারে। এখানে লেখক অ্যালার্ট এর অন্য একটি পদ্ধতি ব্যবহার করেছেন। আপনি যদি এটি দেখতে চান তাহলে আবার ফিরে যাওয়া যাক। হ্যান্ডআউট শব্দটিকে সরিয়ে দেওয়া যাক যাতে আমরা অ্যানিমেশনটি দেখতে পারি। কম্পাইল করা হল। এবার ৩৪ নম্বর পৃষ্ঠায় যাওয়া যাক। এখন পেছনে গিয়ে অ্যানিমেশনটি দেখে নেওয়া যাক। আপনি এটি লক্ষ্য করুন। এই দুটি আইটেমের নম্বর ১, অন্যগুলির নম্বর ২ এবং ৩। অন্যভাবে বলতে গেলে স্লাইড এ বিভিন্ন আইটেমগুলি কি ক্রম অনুসারে দেখা যাবে তা আপনি নির্ধারিত করতে পারেন। এটি আরো বিস্তারিতভাবে জানার জন্য পর্যাপ্ত সময় এখন আমাদের নেই। এই বিষয়গুলি বিশদে জানার জন্য আপনি এখানে উল্লেখ করা রেফারেন্স গুলি ভালো করে দেখতে পারেন। ঠিক আছে, সোর্স ফাইল এ ফিরে আসা যাক। এটিকে আবার হ্যান্ডআউট এ পরিবর্তন করা যাক। প্রেজেন্টেশন মোড এ একটি সমস্যার জন্য আমরা হ্যান্ডআউট মোড এ ফিরে যাচ্ছি। প্রেজেন্টেশন মোড এ যেখানে অ্যানিমেশনগুলি দেখানো হয় সেগুলি কম্পাইল হতে অনেক বেশি সময় লাগে। তাই আপনি বেশিরভাগ ক্ষেত্রেই হ্যান্ডআউট মোড এই কাজ করতে পছন্দ করবেন এবং কদাচ কখনো আপনি যখন সত্যিই অ্যানিমেশন দেখতে চাইবেন তখনই প্রেজেন্টেশন মোড ব্যবহার করবেন। অর্থাৎ প্রেজেন্টেশন বানাবার সময় প্রেজেন্টেশন মোড এবং প্রিন্ট আউট এর সময় হ্যান্ডআউট মোড এর ব্যবহার করুন। এবার শেষে যাওয়া যাক। আমরা এই স্পোকেন টিউটোরিয়াল এর প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন পর্বে চলে এসেছি। এই সম্পূর্ণ জিনিসটি কপি করা যাক। এখানে পেস্ট করা যাক। প্রত্যেকবারের মতো এবারেও কম্পাইল করা যাক। ঠিক আছে, স্পোকেন টিউটোরিয়াল এর জন্য অর্থ আইসিটি এর ন্যাশনাল মিশন অফ এডুকেশন এর মাধ্যমে আসে। এটি হল এই প্রকল্পের ওয়েবসাইট। এই টিউটোরিয়াল এ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আমি অন্তরা এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। kannaniitbacin এ আপনার সুচিন্তিত মতামত জানালে বাধিত হব। শুভবিদায়।